শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র থেকে 36টি অ্যাপাচি হেলিকপ্টার কেনার চুক্তি বাতিল দক্ষিণ কোরিয়ার। নতুন গতি ইউক্রেন যুদ্ধের, পশ্চিমা বিশ্ব উদ্বিগ্ন ইয়েমেনের হুথি আর্মি নিয়ে। সিরিয়া ইসরায়েল বৈঠক, সংযুক্ত আরব আমিরাতে গোলান মালভূমির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। পাকিস্তানে তুরস্কের দুই মন্ত্রী, নতুন উচ্চতায় দুই দেশের অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক। নতুন উচ্চতায় পৌঁছতে যাচ্ছে পাকিস্তান তুরস্ক অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সম্পর্ক। দুই দেশের মধ্যে অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে মঙ্গলবার পাকিস্তান সফরে আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার। এই সফরে তারা সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, বাণিজ্য মন্ত্রী জাম কামাল, পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, বিমান বাহিনী প্রধান মার্শাল জহিরুদ্দিন বাবর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক সহ আরো অনেকের সাথে। এ সময় দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যিক সম্পর্ক $5 বিলিয়ন উন্নীত করার বিষয়ে একমত হন। দুই পক্ষের মধ্যে বৈঠকে পাকিস্তান তুরস্ক সামরিক সহযোগিতা জোরদার, প্রযুক্তি ক্ষেত্রের সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা সহ বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সিদ্ধান্তে পৌঁছান। এর অংশ হিসেবে পাকিস্তানের করাচি এবং ইসলামাবাদে তুরস্কের জন্য অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা এবং যৌথ সমরাস্ত্র শিল্প প্রতিষ্ঠা করা হবে। দুই দেশের বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে গ্রহণ করা হবে বিভিন্ন ধরনের কর্মসূচি। অ্যারোস্পেস টেকনোলজিস বিনিময়, সামরিক ড্রোন নির্মাণ, অ্যাডভান্সড এভিওনিং ট্রেনিং, নিউ ডোমেন অফ ওয়ারফেয়ার এবং যৌথ সামরিক মহড়া, যৌথ পাইলট প্রশিক্ষণ সহ আরও অনেক কর্মসূচি হাতে নিয়েছে দুই দেশ। এই লক্ষ্যে গঠন করা হবে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ। পাকিস্তান আর্মির এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান তুরস্ক প্রতিরক্ষা সম্পর্ক নতুন মাত্রা পাবে তুরস্কের প্রতিনিধি দলের সফরের মাধ্যমে। দুই দেশের নিজেদের ভ্রাতৃপ্রতিম হিসেবে আখ্যায়িত করে একে অন্যের বিপদে পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তুরস্ক প্রতিনিধিদের কাছে প্রতিরক্ষা ক্ষেত্রে তুরস্কের সার্বিক অগ্রগতির প্রশংসা করেন। শরীফ তুরস্ককে ধন্যবাদ জানান ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের পাশে প্রকাশ্যে দাঁড়ানোর জন্য। তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে শাহবাজ শরীফ তুরস্ককে আহ্বান জানান পাকিস্তানে বিনিয়োগের জন্য। তুরস্ক প্রতিনিধি দল প্রশংসা করেন ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাক আর্মি, বিশেষ করে পাকিস্তান বিমান বাহিনীর দক্ষতা, পেশাদারিত্ব এবং সাহসের। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার বলেন, খুব কম বিমান বাহিনী আছে যারা বিদেশি হামলার এত দ্রুত এবং উপযুক্ত জবাব দিতে পারে। পাকিস্তান তুরস্ক প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে উদ্বিগ্ন ভারতের বিভিন্ন মহল। 3.5 বছরের মাথায় ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল, তখন সেখানে এই যুদ্ধ আকস্মিক নতুন দিকে মোড় নিয়েছে। রাশিয়ার খ্যাতিমান প্রফেসর দিমিত্রি ত্রিনিন বলেছেন, পশ্চিমাদের ইউক্রেন যুদ্ধ আর ইউক্রেনের সীমাবদ্ধ থাকবে না, এটা ইউক্রেনের বাইরে ছড়িয়ে পড়তে যাচ্ছে। বস্তুত গত 3রা জুলাই ট্রাম্প পুতিন 100 ঘন্টা টেলিফোন আলাপের পর ভিন্ন দিকে মোড় নিতে থাকে এই যুদ্ধ। এই টেলিফোন আলাপের পর ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে কোনো অগ্রগতি হয়নি। এরপর মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প পুতিনের উদ্দেশ্যে বলেন, তিনি আমেরিকার উদ্দেশ্যে বুলশিট নিক্ষেপ করা ছাড়া আর কিছুই করেননি। এরপর ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের হুমকি এবং ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ঘোষণা করেন। এর একদিন পরই রাশিয়া ইউক্রেনে এই যাবৎকালের সবচেয়ে বড় হামলা চালিয়ে ট্রাম্পের হুমকির জবাব দেয়। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, তারা ট্রাম্পকে বিশ্বাস করে না এবং আলোচনার মাধ্যমে নয়, বরং যুদ্ধের মাঠেই ফয়সালা হবে। ট্রাম্প প্রশাসন চেয়েছিল রাশিয়ার সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করে চীনকে বিচ্ছিন্ন করতে, কিন্তু ট্রাম্পের ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত বদল আর অস্থিরতার কারণে সেই সম্ভাবনা ম্লান হয়ে গেছে। চীনও সম্প্রতি জানিয়ে দিয়েছে তারা চায় না রাশিয়া ইউক্রেন যুদ্ধে পরাজিত হোক। রাশিয়া ইউক্রেন যুদ্ধে পরাজিত হলে চীন যুক্তরাষ্ট্র সহজে টার্গেটে পরিণত হবে বলে মনে করে চীন। চীনের পক্ষ থেকে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নকে। চীন এই অবস্থান প্রকাশের পর বস্তুত রাশিয়া ইউক্রেন যুদ্ধে চীন প্রকাশ্যে অবস্থান নিল রাশিয়ার পক্ষে। অপরদিকে যুক্তরাষ্ট্র সহ গোটা পশ্চিমা বিশ্ব রয়েছে ইউক্রেনের পক্ষে। পশ্চিম বিশ্ব পণ করেছে, ইউক্রেন যুদ্ধে যে করেই হোক রাশিয়াকে পরাজিত করতে হবে, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধে জয়ী হলে ইউরোপের অন্যান্য দেশেও একইভাবে রাশিয়া আগ্রাসন চালাবে বলে মনে করে ইউরোপ। ফলে ইউক্রেন যুদ্ধ ঘিরে বিশ্বের নতুন করে মেরুকরণ ঘটতে যাচ্ছে। রাশিয়ার দাবি, ইউক্রেনকে দেশ হিসেবে টিকে থাকতে হলে তাকে নিরস্ত্রীকরণ করতে হবে এবং ন্যাটোর সদস্য করা যাবে না। রাশিয়ার এই দাবিকে ইউরোপের জন্য রেড লাইন হিসেবে আখ্যায়িত করেছেন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেক্রুনো। সেবাস্তিয়ান বুধবার বলেছেন, ইউক্রেনকে ন্যাটোর সদস্যভুক্ত করা না হলে তারা নিরাপত্তার দায়িত্ব নিতে হবে ইউরোপীয় সহ পশ্চিমাদের। ইউক্রেনও এই দাবি করে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের কাছে। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী বস্তুত ইউক্রেনের এই দাবিকে সমর্থন জানিয়েছেন বুধবার। রাশিয়ার দাবি, ইউক্রেনকে ব্যবহার করে পশ্চিমারা যুদ্ধ করছে রাশিয়ার বিরুদ্ধে। ভবিষ্যতে ইউক্রেনের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের প্রক্সি যুদ্ধ বন্ধের শর্ত হতে হবে শান্তি চুক্তিতে। একই সাথে ইউক্রেন ন্যাটো সদস্য হতে পারবে না, সেই মর্মে নিশ্চয়তা থাকতে হবে। অপরদিকে রাশিয়ার দখলে থাকা
ইউক্রেনের ভূমিও সে আর ফেরত পাবে না। ইউক্রেন বারবার প্রত্যাখ্যান করে আসছে রাশিয়ার এই দাবি। ট্রাম্প প্রশাসন রাশিয়ার অধিকাংশ দাবি মেনে নিয়েছিল, কিন্তু এর ফলে যুক্তরাষ্ট্রের সাথে বিরোধ দেখা দেয় ইউরোপের। ইউরোপ রাশিয়ার এসব দাবির তীব্র বিরোধিতা করে। ফলে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে উভয় সংকটে এখন যুক্তরাষ্ট্র। এদিকে ইউক্রেনের একটি নামকরা প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত দেখা গেছে প্রায় অর্ধেক ইউক্রেনিয়ান মনে করে অবিলম্বে যুদ্ধ বন্ধ না হলে ইউক্রেন বলতে আর কোনো দেশই থাকবে না। অতি শীঘ্রই পুরোপুরি জনশূন্য হয়ে পড়বে দেশটি। 2022 সালে রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর পর থেকে 1 কোটিরও বেশি ইউক্রেনিয়ান দেশ ত্যাগ করেছে এবং প্রায় আরও 1 কোটি ইউক্রেনিয়ান নিজ দেশে বাড়িঘর ছেড়ে অন্যত্র বাস করছে। মানুষের অভাবে ইউক্রেনের অনেক এলাকা বিরানভূমি এবং জঙ্গলে পরিণত হয়েছে। পরিত্যক্ত পড়ে আছে বিস্তীর্ণ চাষের জমি। যুদ্ধ শুরুর আগে দেশটির জনসংখ্যা ছিল 4 কোটি, যা বর্তমানে নেমে এসেছে 3 কোটিতে। যুক্তরাষ্ট্র থেকে 36টি অ্যাপাচি হেলিকপ্টার কেনার আদেশ বাতিল করেছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এর কারণ হিসেবে কোরিয়ার সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে, ড্রোন এবং স্মার্ট সিস্টেমের কারণে দ্রুতই পাল্টে যাচ্ছে যুদ্ধের কৌশল। ভবিষ্যতে ব্যয়বহুল এসব হেলিকপ্টার আর তেমন কোনো কাজে আসবে না শত্রুর বিরুদ্ধে যুদ্ধে। তাছাড়া যখন হেলিকপ্টারগুলো কেনার অর্ডার দেওয়া হয়েছিল তখনকার তুলনায় বর্তমানে এর দাম বৃদ্ধি পেয়েছে 66%। দক্ষিণ কোরিয়া $2.2 বিলিয়ন ব্যয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 36টি AH-64 অ্যাপাচি হেলিকপ্টার কেনার চুক্তি করেছিল। চুক্তি বাতিল বিষয়ে দেশটির চলমান অর্থনৈতিক সংকটকে আরেকটি কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটি। সোমবার ইয়েমেনের হুথি আর্মির হামলায় গ্রিসের ডুবন্ত ইন্টারনেট সি নামক জাহাজের ছবি ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। আর এর ফলে বর্তমানে যুক্তরাষ্ট্র সহ গোটা পশ্চিমা বিশ্ব উদ্বিগ্ন ইয়েমেনের হুথি আর্মি নিয়ে। হুথি আর্মি গত 6 এবং 7 জুলাই পরপর 2 দিনে মিসাইল হামলা চালিয়ে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছে গ্রিসের পণ্যবাহী বিশাল 2টি জাহাজ। লোহিত সাগরে পশ্চিমা স্বার্থে হুথি আর্মির সর্বশেষ এই ধ্বংসাত্মক আর মরণঘাতী হামলার ফলে নতুন করে বিপর্যয় দেখা দিয়েছে আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব যেমন উদ্বিগ্ন সমুদ্র বাণিজ্যের বিপর্যয় নিয়ে, তেমনি চিন্তিত হুথি আর্মির সামরিক সক্ষমতা নিয়ে। 2023 সালে গাজায় ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল বারবার ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইয়েমেনে। সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরও ট্রাম্পের নির্দেশে গত মার্চ মাসে যুক্তরাষ্ট্র ইয়েমেনে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে। যুক্তরাষ্ট্র তখন দাবি করেছে তারা হুথি আর্মির মিসাইল গুদাম, মিসাইল কারখানা, ড্রোন কারখানা সহ গুরুত্বপূর্ণ সব সামরিক স্থাপনা ধ্বংস করেছে। এরপর ইসরায়েলও সম্প্রতি ইয়েমেনে ধ্বংসাত্মক হামলা পরিচালনা করে হুথিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে। কিন্তু তারপরও হুথি আর্মি যেভাবে লোহিত সাগরের সফল ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে তাতে বিস্মিত পেন্টাগন সহ বিভিন্ন দেশের সমরাঙ্গন। ইয়েমেনের ভৌগোলিক অবস্থানের কারণেও চিন্তিত পশ্চিমা বিশ্ব। লোহিত সাগরের প্রবেশ প্রণালী অতিশয় গুরুত্বপূর্ণ, আর সবই বাব আল মান্দা প্রণালী ইয়েমেনের নিয়ন্ত্রণে। তারা চাইলে সম্পূর্ণ অচল করে দিতে পারে এই প্রণালী এবং এর ফলে বড় ধরনের বিপর্যয় দেখা দেবে লোহিত সাগর ঘিরে বিশ্ব সমুদ্র বাণিজ্যে। বিশ্লেষকদের মতে গ্রিসের জাহাজে হুথি আর্মির সর্বশেষ হামলার পর গাজা যুদ্ধ নতুন দিকে মোড় নিতে পারে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল বড় ধরনের হামলা চালাতে পারে ইয়েমেনে। বুধবার সংযুক্ত আরব আমিরাতে বৈঠকে মিলিত হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা এবং ইসরায়েলের নিরাপত্তা উপদেষ্টা জাজি হানেকবি। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ সরাসরি মধ্যস্থতা করেছেন এই বৈঠকে। প্রকাশিত খবর অনুসারে বৈঠকের বিষয় ছিল গোলান মালভূমি এবং সিরিয়ার দক্ষিণে 3টি বেসামরিক জোন বা বাফার জোন প্রতিষ্ঠা করা। আহমেদ আল শারার বিরোধী যারা তারা অভিযোগ করেছেন শারা গোলান মালভূমিকে ইসরায়েলের হাতে তুলে দিতে যাচ্ছেন। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সমর্থন দৃঢ় করা এবং ইসরায়েলের হামলা থেকে সিরিয়াকে নিরাপদ রাখার ব্যবস্থা করছেন। এছাড়া সিরিয়া থেকে কোনো জঙ্গি গ্রুপ যাতে ইসরায়েলে হামলা চালাতে না পারে সেজন্য ইসরায়েলের শর্ত অনুসারে সিরিয়ার দক্ষিণে 3 স্তরের বাফার জোন প্রতিষ্ঠা করা হবে। সেসব এলাকায় তেমন নিয়ন্ত্রণ থাকবে না সিরিয়া সরকারের। 1967 সাল থেকে সিরিয়ার গোলান মালভূমি দখলে রেখেছে ইসরায়েল। জাতিসংঘ সহ সমস্ত আন্তর্জাতিক সংস্থা ও সম্প্রদায়ের মতে গোলান মালভূমি সিরিয়ার এবং ইসরায়েলকে তা সিরিয়ার কাছে ফেরত দিতে হবে। গত 8 আগস্ট সিরিয়ার গণহত্যাকারী শাসক বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল গোলান মালভূমি ছাড়িয়ে সিরিয়ার আরও নতুন কিছু এলাকা দখল করে। এর মধ্যে রয়েছে মাউন্ট হারমান পর্বত, যা সিরিয়ার সবচেয়ে উঁচু পাহাড়। অনেকের মতে আবুধাবি বৈঠকে সিরিয়া তার এই দখল পাকাপোক্ত করার চেষ্টা করবে, তবে বিশ্লেষকদের মতে গোলান মালভূমি সিরিয়ার অংশ এবং তাকে কোনো অবস্থাতেই ইসরায়েলের কাছে ছেড়ে দেওয়া উচিত হবে না। ইসরায়েলের সাথে শান্তি স্থাপনের ক্ষেত্রে গোলান মালভূমিকে কোনো অবস্থাতেই দর কষাকষির বিষয়ে পরিণত করা উচিত নয়। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক হামলাগুলো কেবল সামরিক পরিসরেই সীমাবদ্ধ ছিল না, বরং রূপ নিয়েছিল কৌশলগত আক্রমণে। এর লক্ষ্য ছিল ইসরায়েলি রাষ্ট্রের ক্ষমতার ভিত্তি, অর্থনৈতিক ও আর্থিক অবকাঠামোগুলোকে দুর্বল করে দেয়া, যা নিয়ে মিডল ইস্ট আই একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিশোধমূলক আক্রমণ দিয়ে শুরু হলেও এটি বহুমাত্রিক আক্রমণ অভিযানে পরিণত হয়েছিল।
শুধু তাৎক্ষণিক ক্ষতি করাই এর লক্ষ্য ছিল না, বরং ইসরায়েলের যুদ্ধ অর্থনীতির আর্থিক ও লজিস্টিক কাঠামোকে অস্থিতিশীল করে দিয়েছিল। ডেভেলপমেন্ট কর্পোরেশন ফর ইসরায়েলের প্রধান নির্বাহী দানি নাভেহের বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলাটি সে কারণে মোটেই কাকতালীয় ঘটনা ছিল না। নাভেহ শুধু ইসরায়েলের আমলাতন্ত্রের একজন প্রধান ব্যক্তিত্ব নন, দেশটির বৈশ্বিক বন্ড বিক্রি ব্যবস্থার একজন স্থপতিও। 2023 সালের অক্টোবরের পর থেকে তার নেতৃত্বে প্রবাসী ইহুদি এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছ থেকে 5 বিলিয়নের বেশি ডলারের মূলধন ইসরায়েলে এসেছে। এর মধ্যে 1.7 বিলিয়ন ডলার এসেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থা থেকে। এই বন্ডগুলো যুদ্ধরত ইসরায়েলের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাভেহর বাড়িতে ক্ষেপণাস্ত্র ছুড়ে তেহরান মূলত ইসরায়েলের ঋণ সংগ্রহ ব্যবস্থার সবচেয়ে নাজুক জায়গাটিতে আঘাত করেছে, সেটি হলো বিনিয়োগকারীদের আস্থা। এই আক্রমণের মধ্য দিয়ে বিশ্ববাজারের প্রতি ইরান একটি স্পষ্ট বার্তা দিয়েছে, সেটি হলো ইসরায়েলের কোনো অর্থনৈতিক বা আর্থিক কেন্দ্রই নিরাপদ নয়। এটি শুধু ব্যক্তিগত পর্যায়ের আক্রমণ নয়, ইসরায়েলের যুদ্ধকালীন আর্থিক কাঠামোকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টাও। একই সঙ্গে তেহরানের আক্রমণের লক্ষ্য ছিল তেল আবিবের অর্থনৈতিক অঞ্চল এবং হাইফার কৌশলগত বন্দর এবং তেল পরিশোধনাগার। ইসরায়েলের আর্থিক অবকাঠামো ক্ষতি করার এটা ইরানের পরিকল্পিত নীতি। জ্বালানি পরিশোধনাগার, সাইবার ও ক্ষেপণাস্ত্র দুই ধরনের আক্রমণ করেই শিল্প ও বেসামরিক কাজে ব্যবহৃত জ্বালানি সরবরাহে বাধা সৃষ্টির চেষ্টা ছিল ইরানের। গাজা যুদ্ধের ব্যয়ের কারণে ইসরায়েল এরই মধ্যে চাপে আছে। এখন জ্বালানির উৎপাদন ও সরবরাহ শৃঙ্খল ক্ষতিগ্রস্ত হওয়ায় ইসরায়েলকে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। ইসরায়েলের অর্থনীতির উপর সবচেয়ে বড় আঘাতটি এসেছিল বৈশ্বিক সমুদ্র পরিবহন খাত থেকে। গত 20 জুন বিশ্বের সবচেয়ে বৃহত্তম কন্টেইনার শিপিং কোম্পানি মেরস্ক ইসরায়েলের হাইফা বন্দরের সব ধরনের জাহাজ ভেড়া স্থগিত করে দিয়েছিল। হাইফা হলো ইসরায়েলের ভূমধ্যসাগরে প্রবেশের প্রধান বন্দর। এটি শিল্প যন্ত্রপাতি, ঔষধ ও কৌশলগত জিনিসপত্র আমদানির কেন্দ্র। এই বন্দর বন্ধ হলে ইসরায়েলি অর্থনীতি নাজুক হয়ে পড়ে এবং মূল্যস্ফীতির ঝুঁকি বেড়ে যায়। এরই মধ্যে দেশটিতে আমদানি খরচ বেড়ে যায় এবং পণ্য মজুতের ঘাটতি আরও বাড়বে বলে আশঙ্কা তৈরি হয়। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পর মেরস্ক আবারও হাইফা বন্দর দিয়ে কন্টেইনারবাহী জাহাজ চলাচলে রাজি হয়। তথাপি সংঘাতের সময় ইসরায়েলের ওপর যে চাপ সৃষ্টি হয়েছিল সেটা অনেক বড়। এর বিপরীতে ইরান ন্যূনতম খরচ করে সর্বোচ্চ ব্যাঘাত সৃষ্টি করতে সক্ষম হয়েছে। ইরান ক্ষেপণাস্ত্র খাতে আনুমানিক 2 থেকে 3 বিলিয়ন ডলার ব্যয় করেছে। এটি মূলত কৌশলগত বিনিয়োগ। এর বাইরে মুদ্রাবাজারে কঠোর সরকারি নিয়ন্ত্রণ, অপ্রচলিত বাজারে তেল বিক্রির কূটনীতি এবং বিভিন্ন খাতে কৃচ্ছ সাধনের মাধ্যমে ইরান অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে চলেছে। ইরান বহু বছর ধরেই নিষেধাজ্ঞা ও অবরোধের মধ্যে বাস করছে। এই ধরনের পরিস্থিতিতে দশকের পর দশক টিকে থাকার সক্ষমতা দেশটি গড়ে তুলেছে। দীর্ঘদিন ধরে ব্যাঘাত ঘটতে থাকলে ইসরায়েলের অর্থনীতি ও রাজনীতি ভেঙে পড়তে পারে, কিন্তু ইরান এমন এক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছে যেটা সংঘাতের মধ্যেও টিকে থাকবে। ইরানের কৌশলগত ধৈর্য কয়েক দশকের চাপের মধ্য দিয়ে গড়ে উঠেছে। এটা ইরানকে গভীর জাতীয় সংকল্প দিয়েছে, আর এটি ইসরায়েলি রাষ্ট্রের যুদ্ধ চালিয়ে নেওয়ার আর্থিক সামর্থ্য ও যুক্তিকে পরাভূত করার হুমকি তৈরি করছে। ইসরায়েলের অর্থনৈতিক সংকট শুধু ব্যয়ের কারণে নয়, বরং আস্থার সংকটে তৈরি হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি মুদ্রার মান ধারাবাহিকভাবে অবমূল্যায়িত হয়েছে। বন্ডের সুদের হার বেড়েছে, বিদেশি বিনিয়োগ কমে গেছে, ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ঋণের মানেও অবনমন ঘটেছে। শহরগুলোতে কাজের ঘন্টা কমে যাওয়ায় সেই ধাক্কা উৎপাদনে এবং রাজস্ব আহরণে এসে লেগেছে। বেকারত্ব বেড়েছে জন অসন্তোষ। অন্যদিকে সরকার মূল্য সংযোজন কর বাড়িয়েছে, সামাজিক ব্যয় কাটছাট করেছে, দেশীয় উৎস থেকে ঋণ নেওয়া বাড়িয়েছে। সরকারের এসব পদক্ষেপ অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচি নয়, এটি অর্থনৈতিক সংকট মোকাবেলায় জরুরি ব্যবস্থা। শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণ ব্যয় কমিয়ে সামরিক খাতে ব্যয়ের যোগান দেয়া হচ্ছে। মানব পুঁজির ক্ষয় হচ্ছে, পুঁজি ও মানব সম্পদের দেশান্তর দ্রুততর হচ্ছে। রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রতি আস্থা দুর্বল হয়ে পড়ছে। অর্ধশতকের বেশি বছরের মধ্যে এই প্রথম ইসরায়েল অস্ত্রের জন্য নয়, বরং নগদ অর্থের জন্য আন্তর্জাতিকভাবে আবেদন জানিয়েছে। এটি দেশটির অর্থনৈতিক ভঙ্গুরতার প্রতিচ্ছবি। ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার অর্থনীতিতে বড় উত্থান হয়েছে। গত 3 বছরে প্রায় $50 বিলিয়ন সম্পদ রাষ্ট্রীয়ভাবে দখল করেছে মস্কো। বিদেশি প্রতিষ্ঠান যেমন ম্যাকডোনাল্ডস, মার্সিডিজ বেঞ্জ, তেমনি দেশীয় বড় কোম্পানিও এর শিকার। ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
deep inside Russian territory. বার্তা সংস্থা রয়টার্স জানায় মস্কো ভিত্তিক আইন সংস্থা এনএসপি ও আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রগুলোর তথ্য বলছে পশ্চিমা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে নিজেদের গুটিয়ে নেয়। কেউ শাখা হস্তান্তর করেছে রুশ ব্যবস্থাপকের কাছে, কেউ কোনো ক্ষতিপূরণ ছাড়াই সম্পদ ছেড়েছে। এই সুযোগেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জারি করেন একের পর এক ডিক্রি, যার মাধ্যমে দেশের ভেতরে থাকা পশ্চিমা কোম্পানির মালিকানা চলে যায় রাষ্ট্রের হাতে। জার্মানির ইউনিপার, ডেনমার্কের কার্লসবার্গ সহ বহু কোম্পানি এভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে শুধু বিদেশি নয়, দেশীয় প্রতিষ্ঠানগুলোকেও ছাড় দেয়নি সরকার। যেমন স্বর্ণ উত্তোলনকারী ইউরাল জোলোটো প্রতিষ্ঠানটির প্রধান বিনিয়োগকারী কনস্টান্তিন স্ক্রুকভ এখন রাষ্ট্রের নজরে। কারণ দেখানো হচ্ছে দুর্নীতি কিংবা ব্যবস্থাপনার দুর্বলতা। বিশ্লেষকরা বলছেন এটি ফোর্ট্রেস রাশিয়া মডেলের প্রতিফলন, যেখানে যুদ্ধকালীন পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শক্তিশালী হচ্ছে, কমছে ব্যবসায়িক স্বাধীনতা, বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হচ্ছে আতঙ্ক। পুতিনের দাবি পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়াকে নিজেদের শিল্প গড়ে তুলতে বাধ্য করেছে। তবে অর্থনীতিবিদরা বলছেন এতে বেসরকারি খাতে চাপ পড়ছে, বিদেশি বিনিয়োগ কমছে, প্রযুক্তি খাতে পিছিয়ে পড়ছে রাশিয়া। বর্তমানে রাশিয়ার জিডিপি $2.2 ট্রিলিয়ন। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র কিংবা চীনের তুলনায় এই অর্থনীতি এখন অনেকটাই পিছিয়ে। আর ফোর্ট্রেস মডেল কি রাশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে, সে প্রশ্ন থেকে যাচ্ছে। ইউক্রেন আর ইরান ইস্যুতে রাশিয়ার উপর বেশ খানিকটা নাখোশ ডোনাল্ড ট্রাম্প, তা তিনি স্পষ্টই করেছেন। রাশিয়া দীর্ঘদিন ধরে ইরানের মিত্র, অন্যদিকে ইউক্রেনে হামলা না করার জন্য বারবার বলা সত্ত্বেও পুতিন থামছে না, যে কারণে ইসরায়েলকে দিয়ে রাশিয়া আক্রমণের একটি গোপন কৌশলগত পরিকল্পনা যুক্তরাষ্ট্রের মাথায় এসেছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এরই মাঝে ইসরায়েলে যুক্তরাষ্ট্র নতুন করে তাদের অস্ত্র ভাণ্ডার মজুত করতে শুরু করেছে। পাশাপাশি দেশটিতে মার্কিন ঘাঁটির সংখ্যাও বাড়ানো হচ্ছে। অনেকেই বলছেন ট্রাম্পের নতুন টার্গেটের শিকার হতে পারে রাশিয়া, তবে সরাসরি নয়, বরাবরের মতো ইসরায়েলকে দিয়ে খেলবে যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রাশিয়ার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চিন্তাভাবনার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চিন্তাভাবনা করছেন বলে জানিয়েছেন। মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, পুতিন সব সময় খুব ভদ্র ব্যবহার করেন, কিন্তু শেষ পর্যন্ত তার নিরর্থক প্রমাণ হয়। আমাদের ওপর অনেক বাজে চাপ দিচ্ছেন তিনি অনেক মানুষ মেরে ফেলেছেন, তার সৈন্যদেরও, ইউক্রেনের সৈন্যদেরও। রাশিয়ার ওপর মার্কিন সিনেট প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞার প্রশ্নে তিনি বলেন, আমি খুব গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি, তবে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে সাংবাদিকদের বলেন, আমি আপনাদের এখনই সব বলে দিতে চাই না, একটু চমক থাকা কি ভালো নয়? এদিকে একই দিনে ব্রিটিশ পার্লামেন্টে দেয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ইউরোপ কখনো ছেড়ে যাবে না ইউক্রেনকে। তিনি বলেন, যুক্তরাজ্য ও ফ্রান্স মিলে একটি জোট গঠন করে ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখবে। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, অস্ত্রের মজুত কমে আসায় ওয়াশিংটন ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ সাময়িকভাবে স্থগিত করেছে। পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অস্ত্র সক্ষমতার পর্যালোচনা চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় ট্রাম্প ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিলেও পুতিনের সঙ্গে কয়েকবার ফোনালাপ করেও তিনি এখন পর্যন্ত সহিংসতা থামাতে পারেননি। মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইউক্রেন নতুন আলোচনার তারিখ প্রস্তাব করার অপেক্ষায় রয়েছে মস্কো। তিনি বলেন, যখন তারিখ ঠিক হবে, আমরা আশা করি খুব শিগগির হবে, তখন আমরা ঘোষণা দেব।
অনেকটা হঠাৎ করেই এখন ট্রাম্পের চোখ বেশি স্থির হয়েছে মধ্যপ্রাচ্যের ওপর। মধ্যপ্রাচ্যকে নিয়ে যুক্তরাষ্ট্রের একের পর এক সিদ্ধান্ত ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবার মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি ইসরায়েলে থাকা সামরিক ঘাঁটিতে অবকাঠামো বাড়াচ্ছে, এছাড়া অস্ত্রের মজুতও বৃদ্ধি করছে। মঙ্গলবার মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে ব্যাপক সামরিক অবকাঠামো গড়ে তুলছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বিমান ঘাঁটি, গোলাবারুদের গুদাম এবং অন্যান্য সামরিক স্থাপনা রয়েছে। প্রকল্পগুলোর ব্যয় 25 কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে এবং ভবিষ্যতে এই ব্যয় 100 কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকারি নথির বরাত দিয়ে ইসরায়েলি দৈনিক হারেটস জানায়, এসব অবকাঠামো নির্মাণ প্রকল্পের জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ আগ্রহী ঠিকাদারদের আহ্বান জানায়। এই উদ্যোগ জুনে শুরু করার কথা থাকলেও সাম্প্রতিক ইসরায়েল ইরান সংঘাতের কারণে তা পিছিয়ে দেয়া হয়। প্রকল্পগুলোর আওতায় পুরনো বিমান ঘাঁটিগুলোর সংস্কারের পাশাপাশি নতুন করে যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের জন্য হ্যাঙ্গার, জ্বালানি সরবরাহ কেন্দ্র, মেরামতের ঘর এবং গোলাবারুদের গুদাম নির্মাণ করা হচ্ছে। একটি প্রকল্পে যুদ্ধ বিমানের জন্য হ্যাঙ্গার ও মালপত্র রাখার ঘর তৈরিতে 10 কোটি ডলার ব্যয় হতে পারে। অন্যদিকে হেলিকপ্টার ঘাঁটি নির্মাণে ব্যয় হতে পারে প্রায় 25 কোটি ডলার। আরও একটি প্রকল্পে গোলাবারুদ সংরক্ষণের জন্য 10 কোটি ডলারের গুদাম নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি একটি দীর্ঘমেয়াদী প্রকল্পে 7 বছরের জন্য নির্মাণ, মেরামত এবং অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে, যার মোট ব্যয় ধরা হয়েছে 90 কোটি ডলার পর্যন্ত। প্রকল্পগুলোর অবস্থান প্রকাশ করা না হলেও জানা গেছে, সেগুলো ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। এই অর্থের বড় অংশ আসছে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সামরিক সহায়তা তহবিল থেকে। এই তহবিলের আওতায় ইসরায়েল প্রতি বছর প্রায় 380 কোটি ডলার পেয়ে থাকে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সিদ্ধান্তে ব্যয় করা হয় এবং মূলত যুক্তরাষ্ট্রের সামরিক ঠিকাদারদের মধ্যেই বিতরণ করা হয়। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল অতিরিক্তভাবে আরও প্রায় 18,000 কোটি টাকার সামরিক সহায়তা পায় যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরাষ্ট্র পূর্বেও ইসরায়েলের সামরিক অবকাঠামোতে বিনিয়োগ করেছে। 2012 সালে একটি বিমান ঘাঁটিতে তারা 911 নম্বর স্থাপনা নামে একটি গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করেছিল। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এক ইসরায়েলি কর্মকর্তা নিশ্চিত করেছেন, সাম্প্রতিক 12 দিনের ইসরায়েল ইরান সংঘাতে ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির কয়েকটি সামরিক স্থাপনায় আঘাত হানে। তবে বর্তমানে বাস্তবায়নাধীন প্রকল্পের পরিকল্পনা এই যুদ্ধের আগেই গ্রহণ করা হয়েছিল। গাজার যুদ্ধবিরতি আলোচনার আড়ালে কি লুকিয়ে আছে ফিলিস্তিনিদের উচ্ছেদের ছক? হোয়াইট হাউসে ট্রাম্প নেতানিয়াহু বৈঠকের পর আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে নতুন বিতর্ক। গাজা ইস্যুতে নতুন সমাধানের সন্ধানে হোয়াইট হাউসে মিলিত হন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় উঠে আসে যুদ্ধবিরতির প্রস্তাব, তবে তার আড়ালে বাস্তুচ্যুতির গন্ধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রস্তাব গাজার ফিলিস্তিনিদের ঐচ্ছিক বাস্তুচ্যুতি। গাজা থেকে সরিয়ে পার্শ্ববর্তী দেশে পাঠানো হবে কিছু মানুষকে, এমন পরিকল্পনার কথা জানান নেতানিয়াহু ও ট্রাম্প। নেতানিয়াহু বলেন, যারা গাজা ছাড়তে চায় তারা অন্য দেশে চলে যেতে পারবে, তবে যারা থাকতে চায় তাদের অধিকারও থাকবে। লক্ষ্য গাজাকে যেন কারাগার মনে না হয় এমন এক ভবিষ্যৎ। অন্যদিকে ট্রাম্প দাবি করেন, এই পরিকল্পনায় পার্শ্ববর্তী দেশগুলোর সহযোগিতা মিলছে। তিনি বলেন, এটি শুধু যুদ্ধ থামানো নয়, বরং গাজাকে পর্যটনের স্বর্গে রূপান্তরের একটি সুযোগ। এর আগেও ট্রাম্প বলেছিলেন, গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানাতে চান তিনি। উন্নত অবকাঠামো, হোটেল, বিনোদন কেন্দ্র সব মিলিয়ে এক আধুনিক নগরের স্বপ্ন। কিন্তু এই স্বপ্নের নিচেই জমছে বিতর্কের কুয়াশা। বিশ্লেষকদের মতে এটি এক প্রকার জাতিগত নির্মূল পরিকল্পনা। ঐচ্ছিক বাস্তুচ্যুতির আড়ালে বাস্তবে ফিলিস্তিনিদের গাজা ছাড়তে বাধ্য করা হতে পারে।
অধিকার কর্মীরা বলছেন, যুদ্ধবিরতির আড়ালে বাস্তবতা যদি হয় উচ্ছেদ, তবে তা শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং ইতিহাসের এক নীরব ট্র্যাজেডি। যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্যে নতুন উত্তেজনা। আগামী মাস থেকে কানাডার পণ্যে 35% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শীঘ্রই অন্যান্য বাণিজ্য অংশীদারদের উপরও বাড়তে পারে শুল্ক হার। গত 7 জুলাই 20টিরও বেশি দেশের নেতাদের চিঠি দিয়ে শুল্ক আরোপের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ধারাবাহিকতায় 10 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে কানাডার উপর 35% বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প প্রশাসন। কানাডার উপর বাড়তি শুল্ক আরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্র তার অন্যান্য বাণিজ্যিক অংশীদারদের উপর 15 থেকে 20% পর্যন্ত শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছে। ট্রাম্প এবং কার্নির মধ্যে উষ্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও বৃহস্পতিবার বাড়তি শুল্ক আরোপের কথা জানিয়ে দেশটিকে চিঠি পাঠান ট্রাম্প প্রশাসন। সেই সাথে অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণার পরে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, কানাডা যদি এই শুল্কের পাল্টা ব্যবস্থা নেয় তাহলে শুল্ক হার আরও বাড়ানোর হুঁশিয়ারি দেন। গত 6 মে হোয়াইট হাউসে কানাডার প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়। গত জুনে কানাডায় G7 শীর্ষ সম্মেলনে দুই নেতার আবারও সাক্ষাৎ হয়। ওই বৈঠকে G7 নেতারা ট্রাম্পকে শাস্তিমূলক বাণিজ্য যুদ্ধ থেকে সরে আসার আহ্বান জানান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিত্রদেশ জাপান ও দক্ষিণ কোরিয়ার উপরও নতুন শুল্ক আরোপ করেন ট্রাম্প। এছাড়া যুক্তরাষ্ট্রের তামা আমদানির উপর 50% শুল্ক বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার অর্থনীতিতে বড় উত্থান হয়েছে। গত 3 বছরে প্রায় $50 বিলিয়ন সম্পদ রাষ্ট্রীয়ভাবে দখল করেছে মস্কো। বিদেশি প্রতিষ্ঠান যেমন ম্যাকডোনাল্ডস, মার্সিডিজ বেঞ্জ, তেমনি দেশীয় বড় কোম্পানিও এর শিকার। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। Inside Russian territory. বার্তা সংস্থা রয়টার্স জানায়, মস্কো ভিত্তিক আইন সংস্থা এনএসপি ও আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রগুলোর তথ্য বলছে, পশ্চিমা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে নিজেদের গুটিয়ে নেয়। কেউ শাখা হস্তান্তর করেছে রুশ ব্যবস্থাপকের কাছে, কেউ কোনো ক্ষতিপূরণ ছাড়াই সম্পদ ছেড়েছে। এই সুযোগেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জারি করেন একের পর এক ডিক্রি, যার মাধ্যমে দেশের ভেতরে থাকা পশ্চিমা কোম্পানির মালিকানা চলে যায় রাষ্ট্রের হাতে। জার্মানির ইউনিপার, ডেনমার্কের কার্লসবার্গ সহ বহু কোম্পানি এভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে শুধু বিদেশি নয়, দেশীয় প্রতিষ্ঠানগুলোকেও ছাড় দেয়নি সরকার। যেমন স্বর্ণ উত্তোলনকারী ইউরাল জোলোটো প্রতিষ্ঠানটির প্রধান বিনিয়োগকারী কনস্টান্তিন স্ক্রুকভ এখন রাষ্ট্রের নজরে। কারণ দেখানো হচ্ছে দুর্নীতি কিংবা ব্যবস্থাপনার দুর্বলতা। বিশ্লেষকরা বলছেন, এটি ফোর্ট্রেস রাশিয়া মডেলের প্রতিফলন, যেখানে যুদ্ধকালীন পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শক্তিশালী হচ্ছে, কমছে ব্যবসায়িক স্বাধীনতা, বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হচ্ছে আতঙ্ক। পুতিনের দাবি, পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়াকে নিজেদের শিল্প গড়ে তুলতে বাধ্য করেছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, এতে বেসরকারি খাতে চাপ পড়ছে, বিদেশি বিনিয়োগ কমছে, প্রযুক্তি খাতে পিছিয়ে পড়ছে রাশিয়া। বর্তমানে রাশিয়ার জিডিপি $2.2 ট্রিলিয়ন। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র কিংবা চীনের তুলনায় এই অর্থনীতি এখন অনেকটাই পিছিয়ে। আর ফোর্ট্রেস মডেল কি রাশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে, সে প্রশ্ন থেকে যাচ্ছে। আদালতের রায়ে আবারও আটকে গেল যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ। বৃহস্পতিবার নিউ হ্যাম্পশায়ারের একটি ফেডারেল আদালত আদেশটিকে সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছেন। রায়ে বলা হয়, এই আদেশ কার্যকর হলে হুমকিতে পড়বে বহু শিশুর নাগরিকত্ব, যা অপূরণীয় ক্ষতি বয়ে আনতে পারে। এর আগে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ স্থগিতে মামলা করেন অভিবাসন অধিকার কর্মীরা। মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশ অনুযায়ী মাতা পিতা কেউই মার্কিন নাগরিক কিংবা গ্রিন কার্ডধারী না হলে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে না শিশু। আর এমনটা হলে বছর প্রতি নাগরিকত্ব থেকে বঞ্চিত হতে পারে প্রায় 1.5 লাখ নবজাতক।
চীন ও জাপানের বিরল প্রজাতির পাখি ক্রেস্টেড আইবিস। একে বলা হয় প্রাচ্যের রত্ন। একসময় বিলুপ্তির মুখে থাকলেও এখন আবার পাখিটি ফিরছে প্রকৃতিতে। চীনের সংরক্ষণের উদ্যোগের পর মুক্ত পরিবেশে ছড়িয়ে দেয়া হচ্ছে আইবিসগুলোকে। চীনের হানচং শহরের হানচিয়াং নদীর তীরে উঠছে এক ঝাঁক সাদা লাল পাখি। সেখানে মুক্ত করা হয়েছে 12টি বিরল প্রজাতির ক্রেস্টেড আইবিস। এই পাখিগুলোর মধ্যে রয়েছে 3টি পূর্ণবয়স্ক, 3টি কিশোর এবং 6টি শাবক। দুটির শরীরে জিপিএস লাগানো হয়েছে চলাচল পর্যবেক্ষণের জন্য। গত 2 বছর ধরে হানচংয়ের একটি প্রজনন কেন্দ্রে চলেছে চিকিৎসা ও পুনর্বাসনের কাজ। আইবিস পানিতে হাঁটা বকের মতো দেখতে একটি পাখি। এদের পা ও গলা লম্বা এবং ঠোঁট কাস্তের মতো নিচের দিকে বাঁকানো। জলাভূমির এ পাখি লম্বা পা ফেলে ঘুরে ঘুরে ছোট মাছ ও শামুক খায়। 1981 সালে চীনে এই প্রজাতির সংখ্যা ছিল মাত্র 7টি, কিন্তু নিবিড় পরিচর্যা ও পরিকল্পিত প্রজননের ফলে এখন আইবিসের সংখ্যা 10,000 ছাড়িয়েছে। তাদের আবাসভূমিও বেড়ে হয়েছে 16,000 বর্গ কিলোমিটার। এর আগে দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে 28টি আইবিসকে বনে ফিরিয়ে দেওয়া হয়। এর আগে তাদের দেওয়া 6 মাসের বিশেষ প্রশিক্ষণ, যাতে তারা খাদ্য সংগ্রহ, উড়াল ও বন্য পরিবেশে বেঁচে থাকার কৌশল শিখে নেয়। প্রজনন কেন্দ্রের কর্মীরা বলছেন, এটি শুধু একটি সাফল্য নয়, বরং বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণের নতুন দৃষ্টান্ত। পাখিগুলোর ফিরে যাওয়া শুধু প্রকৃতিকে সমৃদ্ধ করছে না, বরং দেখাচ্ছে মানব উদ্যোগে প্রকৃতি কিভাবে ফিরে পেতে পারে তার হারিয়ে ফেলা ঐশ্বর্য। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে 2 বাস থেকে 9 জন যাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে অস্ত্রধারীরা। পাকিস্তানি গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ঝব ও লোরালাই জেলার সীমান্তবর্তী সুরডাকাই এলাকায় বৃহস্পতিবার রাতে পাঞ্জাবগামী 2টি কোচ থেকে ওই যাত্রীদের অপহরণ করা হয়। পরে অপহৃত 9 জনকেই হত্যা করা হয়। মৃতদেহগুলো উদ্ধার করে পাঞ্জাবে তাদের নিজ শহরে পাঠানোর জন্য রাখনিতে নিয়ে যাওয়া হচ্ছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।